আমরা যারা জড়িত ছিলাম, দেশে বিদেশের মানুষ যারা জড়িত ছিল, দিস ইজ সিরিয়াস ভায়োলেশন অফ দেয়ার ইন্টেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট। সেকেন্ড ইন্টারেস্টিং জিনিস, তারা বলছেন দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে সংশোধনী অধ্যাদেশ আছে এটাও তারা বাদ চান। আপনারা জানেন দুর্নীতি দমন কমিশনের অধ্যাদেশ, সংশোধনী অধ্যাদেশে কি আছে? সেখানে বলা ছিল দুদকের মহাপরিচালক এবং পরিচালকগণ একটা সার্চ কমিটির মাধ্যমে তাদেরকে নিয়োগ করা হবে। সরকার চাইলেই হায়ার এবং ফায়ার করতে পারবেন না। তারা বলছেন এই সার্চ কমিটির বিধানটাকে তারা বাতিল চান। তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবে? দুদকের পরিচালকগণ কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? সরকার যারে চাইবেন তাকেই বসাবেন, যাকেই বাদ দিতে চাইবেন তাকেই বাদ দেওয়াবেন। মহাপরিচালককে তারা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেই তাকে পদত্যাগ করিয়েছে। এখন যদি কেউ স্বেচ্ছায় পদত্যাগ না করে নতুন যে একজন অ্যাপয়েন্টমেন্ট দিবেন, সার্চ কমিটির অধ্যাদেশ যদি বাতিল হয় তাহলে দুদকের মহাপরিচালক কিভাবে অ্যাপয়েন্টেড হবেন? তার তো কোনো প্রসেস নাই। দুদকের চেয়ার না। এবং আরো ইন্টারেস্টিং দেখেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025 আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল। অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি এইভাবে? এটা পছন্দ করেন, এটা পছন্দ করেন, কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দিবেন? এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতির ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। কেন? প্রধান বিচারপতি নিজেই তো সেই কমিশনের প্রধান। এখানে আরো 7 জন সদস্য আছেন, তারা যাচাই বাছাই করে এই পরামর্শ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেখান থেকে নিয়োগ দিবেন। তারা এসে বলছেন এই প্রক্রিয়া অসাংবিধানিক। প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয় তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। এইভাবে হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। That is what is a dichotomy. In one hand you are saying to uplift the constitution, in other way around you are destroying the constitution. আরো ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্ট সচিবালয় হয়েছে একটা রিট পিটিশনের রায়ের প্রেক্ষাপটে। বাংলাদেশ সংবিধানের 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে আমাদের সুপ্রিম কোর্ট এবং 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এই মর্মে একটি অধ্যাদেশ হয়েছে, ফাংশনও শুরু করেছে, পরিপূর্ণ ফাংশন করে নাই, আংশিক ফাংশনও শুরু করেছে। এখন এসে তারা বলছেন এই সচিবালয় অধ্যাদেশের মধ্যে সেকশন 7-এ তারা পরিবর্তন চান। কি পরিবর্তন? সরকার উপযুক্ত মনে করিলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করতে পারবে। এই সরকার উপযুক্ত মনে করিলে কথা যোগ করতে চান। সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে তাহলে এই আইনের দরকার কি? এই সরকারের উপযুক্ততার নীতি থেকে বের হওয়ার জন্য তো একটা সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন।
তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, তারা নিগেট করে দিচ্ছেন মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন। তাহলে আপলোড করছেন কি? বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাস করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? এত অধ্যাদেশের ফিউচার কি হবে? আর একটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে। ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ নামে একটি অধ্যাদেশ আছে, যার মাধ্যমে কতিপয় ব্যাংকে একত্রীকরণ করা হয়েছে। একই সাথে আরেকটি কাজ করা হয়েছে, সেখানে ব্যাংক থেকে যারা টাকা ডিফলকেট করেছেন, মানি নিয়েছেন, লন্ডারিং করেছেন, তাদের বিচারের পরিপূর্ণ রোডম্যাপ আছে এই আইনে। তারা এসে বলছেন এই আইনটাকেও তারা ল্যাপস করে দিতে চান। কেন? তাহলে ওই মানি লন্ডারিং এর চাপে পড়েছেন নাকি? যারা মানিটা লন্ডার করলো, ব্যাংকে খালি করলো, ব্যাংক থেকে কোলাটেরাল ছাড়া